গোটা বিশ্বকে চমকে পাকিস্তানের আব্বুজান তুর্কি সরাসরি ভারতকেই ব্যান করে দিয়েছে, যাতে কোনো অস্ত্র ভারতে পৌঁছতে না পারে। তো পাল্টা ভারতের তরফ থেকে 70,000 কোটি টাকা যুদ্ধজাহাজ বানাতে শুরু করে দিয়েছে, যাতে একটা দুটো নয় 10 থেকে 20টা যুদ্ধজাহাজ এবার ভারতীয় সেনাতে সামিল হবে। আর তার সাথেই কীভাবে রাতারাতি চীনের কয়েকশো ব্যাংক গায়েব হয়ে যাচ্ছে, যাতে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ইকোনমি চীন যে কোনো মুহূর্তে কোল্যাপস করতে পারে, এবং কিভাবে একটা ড্রোন হামলায় সব কিছু তছনছ করে দিয়েছে, যা আরও একটা নতুন যুদ্ধে শুরু করবে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে রাশিয়াকে নিয়ে, যেখানে রাশিয়ার তরফ থেকে ভারতকে ব্যাক টু ব্যাক দুটো যুদ্ধজাহাজের ডেলিভারি দিতে চলেছে। রিপোর্ট অনুযায়ী তলোয়ার ক্লাসের আরও দুটো যুদ্ধজাহাজ ভারতে আসতে চলেছে, যার মধ্যে একটা সেপ্টেম্বরে ডেলিভারি হবে আর দ্বিতীয়টা আগামী বছর ফেব্রুয়ারি মাস। এখানে আপনাদের জানিয়ে রাখি যে এই যুদ্ধজাহাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি রাশিয়ার নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু ইউক্রেনের তরফ থেকে ইঞ্জিন ডেলিভারি না দেওয়ায় এটা ভারত কিনে নেয়, যার আন্ডারে 2019 সালে $1.9 বিলিয়ন বিনিময়ে 4টে জাহাজের ডিল হয়। দুটো রাশিয়ায় তৈরি হচ্ছে আর বাকি দুটো ভারতের গোয়া শিপইয়ার্ড ভারতেই তৈরি করছে, যার আন্ডারে তলোয়ার ক্লাসের 6টা ফ্রিগেট অলরেডি ভারতের কাছে ছিল। এখন এই 4টে ডেলিভারির পর মোট 10টা ফ্রিগেট হবে এই ক্লাস। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট ইসরায়েলকে নিয়ে, যেখানে গতকাল ওদের তেল আবিব শহরের ওপর ভয়ানক ড্রোন হামলা চালানো হয়েছে, যাতে একজন ইসরায়েলি মারা পড়েছে এবং 10 জনের মতন মারাত্মকভাবে জখম। ইন্টারেস্টিং ব্যাপার হলো হুদি রেবেলস এই হামলার দায় নিয়েছে এবং ওদের তরফ থেকে ইসরায়েলের ওপর বদলা নিতে এই হামলা করেছে, এমনটা ওরাই দাবি করছে। অর্থাৎ ক্লিয়ারলি এখানে কিন্তু সবটাই প্ল্যান মাফিক হচ্ছে। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা তো অলরেডি জানবে, আমি অনেক আগে থেকে এটা বলে আসছি যে ডলারাইজেশন আর র্যাডিকালাইজেশনের আন্ডারে প্রি প্ল্যান করে এই সমস্ত যুদ্ধ শুরু হয়েছে, যাতে এখানকার জেহাদি ইকোসিস্টেমকে ধ্বংস করা যায়। এই কারণেই 7ই অক্টোবর অত বড় হামলার দরুন ইসরায়েলের কোনো ফোর্স ওখানে মোতায়েন ছিল না, যেটা অসম্ভব ব্যাপার। আর গতকাল হুদি রেবেলসের ড্রোন তেল আবিব, যেটা আপাতত ইসরায়েলের রাজধানী এবং ওখানেই সমস্ত দেশের অ্যাম্বাসি রয়েছে, এমন সুরক্ষিত এরিয়াতে ড্রোন ঢুকে পড়ল আর ইসরায়েলের রাডার ধরতেও পারল না, এটা খুব একটা সহজ নয়। ফলে যেভাবে গাজার পর হিজবুল্লাহর হামলা হয় এবং ওদিকেও ইসরায়েলের অপারেশন শুরু হচ্ছে, সেমভাবে হুদি রেবেলসদের পালা। আর এটা তার একটা ট্রিগার পয়েন্ট ছিল, কারণ যতক্ষণ না হামলা হবে ইসরায়েল পাল্টা হামলা কিভাবে করবে। ফলে এই লড়াই এইভাবেই কন্টিনিউ হবে যতক্ষণ না ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি তাকে সম্পূর্ণ শেষ করা হচ্ছে এবং গোটা মিডিল ইস্টের শেষ কয়েকটা জেহাদি অর্গানাইজেশনকে শেষ করে ইরানের রিজিম চেঞ্জ হচ্ছে, যার আন্ডারে ইরানের সবচেয়ে কট্টর লিডারদের যে টিম তাদেরকে তো আগেই শেষ করে দিল, যাদের খামেনি গত 30 বছর ধরে তৈরি করেছিল। তো দেখতে থাকুন, আরও চমক বাকি আছে এবং এই লড়াই থামবে না, বরং ধীরে ধীরে ছড়াতে থাকবে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট ভারতীয় নৌবাহিনীকে নিয়ে, যেটা শুনে আপনারা অনেক বেশি খুশি হয়ে যান। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ভারত সরকারের তরফ থেকে 70,000 কোটি টাকার বিনিময়ে আরও অতিরিক্ত যুদ্ধজাহাজ তৈরির ডিল করছে। এটা বেসিক্যালি প্রজেক্ট 17B, যার আন্ডারে ভারতের স্বদেশী নীলগিরি ক্লাস ফ্রিগেটের ফলো আপ অর্ডার দেওয়া হচ্ছে, যেখানে কম করেও 8টা স্টেলথ ফ্রিগেটকে তৈরি করা হবে। আপনাদের জানিয়ে রাখি যে অলরেডি কিন্তু এই ক্লাসের 7টা যুদ্ধজাহাজ ভারত তৈরি করছে, যা আগামী কিছু বছরে ডেলিভারি করা হবে। তবে এখন এটারই আরও একটা আপগ্রেড ভেরিয়েন্টকে তৈরির জন্য এই নতুন ডিল করা হচ্ছে, যাকে ভারতের MDL আর GRECর তরফ থেকে তৈরি করা হবে। খুব সম্ভবত এই দুটো কোম্পানিকে ভাগ করে দেওয়া হবে এই যুদ্ধজাহাজের ডিল, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এর ডেলিভারি ওরা করতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের কাছে অলরেডি 12টা ফ্রিগেট মজুদ রয়েছে, আর তার সাথে এই নীলগিরি ক্লাসের 7টা ফ্রিগেট লঞ্চ হয়ে গেছে। এছাড়াও যেমনটা আমি বললাম যে রাশিয়ার সাথে ডিল অনুযায়ী 4টে ফ্রিগেট তৈরি হচ্ছে, টোটাল 11টা ফ্রিগেটের ডেলিভারি পাবে ভারত। এখন এর সাথেই আরও অতিরিক্ত 8টা ফ্রিগেটের ডিল করা হচ্ছে, টোটাল এই সংখ্যা 19-এ গিয়ে পৌঁছচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আগামী কিছু বছর পর ভারতের কাছে কেবলমাত্র 31টা ফ্রিগেট যুদ্ধজাহাজ থাকবে, যার বেশিরভাগই একদম নতুন আর লেটেস্ট জেনারেশনের হবে। বাকি এটা কতটা শক্তিশালী তার কথা বললে, এই জাহাজ 6,000 টন ক্যাটাগরির, যাতে 32টা ব্যারাকেইট মিসাইল থাকবে এয়ার ডিফেন্সের জন্য। হামলার জন্য এতে 8টা ব্রহ্মোস মিসাইল থাকবে। এছাড়াও স্বদেশি ভরণাস্ত্র টর্পিডোকেও এখান থেকেই ফায়ার করা যায়। আর তার সাথেই কিন্তু এই যে দুটো স্বদেশি ধ্রুব হেলিকপ্টারও বহন করা সম্ভব। যাই হোক, এবারে আসি আমাদের নেক্সট আপডেট
চীনকে নিয়ে, যেখানে আবারও রাতারাতি চীনের ভেতরে 10টা কোটিটা নয়, পুরো 40টা ব্যাংক গায়েব হয়ে গেছে। অর্থাৎ সোজা ভাষায় লাগাতার চীনের যে ব্যাংকিং সিস্টেম সেটা কিন্তু কোল্যাপস করছে। চীনের ইকোনমির অবস্থা লাগাতার নিচের দিকে যাচ্ছে। অলরেডি চীনের ওপর $23 ট্রিলিয়ন লোনও তৈরি হয়েছে। ওদের ইকোনমির গ্রোথ তো নিচের দিকে যাচ্ছে, যার ফলস্বরূপ এখন তড়িঘড়ি চীনের প্রেসিডেন্ট আর কমিউনিস্ট পার্টি এমার্জেন্সি মিটিং ডেকেছে যে কীভাবে চীনের এই ইকোনমিক কোল্যাপসকে ঠেকানো যায়। আর বন্ধুরা, এই সব কিছুর পেছনে কিন্তু মূল কারণ ডলারাইজেশন, যেটা আমি বহুদিন ধরেই বলছি। আমেরিকার তরফ থেকে সস্তার আমদানির জন্য 70-এর দশকে চীনের কমিউনিস্ট পার্টির সাথে একটা ডিল সাইন করেছিল, এবং এই কারণেই চীনকে আমেরিকার তরফ থেকে ম্যানুফ্যাকচারিং হাব বানানো হয়, যাতে আমেরিকার আনলিমিটেড ডলারের ফান্ডিং ছিল। এই কারণেই কিন্তু চীন এত সস্তায় এগুলিকে তৈরি করত, আর আমেরিকার ইউরোপ ডলার দিয়ে তা কিনে নিত। কিন্তু এখন ডলারাইজেশনের পর চীনের এই যে আনলিমিটেড ফান্ডিং সেটা আটকে গেছে। আমেরিকার ইউরোপ আগের মতন আমদানি করতে পারবেন, যার ফলস্বরূপ চীন আর আমেরিকার মধ্যে এখন ধীরে ধীরে ডিকাপলিং করা হচ্ছে। ফলে ডলারের দমে তৈরি করা এই চাইনিজ সাম্রাজ্য এখন ভাঙতে শুরু করে দিয়েছে, এবং এর কিছু প্রভাব ভারতেও পড়বে, স্পেশালি ভারতের টায়ার 1 শহরগুলো এবং এখানকার আইটি কোম্পানি আর এর যে এমপ্লয় রয়েছে এরা কিন্তু খুব তাড়াতাড়ি এই সেম জিনিস ফেস করবে, এবং গ্লোবাল রিসেট না হওয়া পর্যন্ত এইসবই চলতেই থাকবে। যার আন্ডারে খেয়াল করুন, চীনের কমিউনিস্ট পার্টি একটা নতুন ভিশন নিয়ে এসেছে, অর্থাৎ আবারও সেই পুরনো ইকোনমিতে ফিরতে হবে। এটাকে নিয়ে আরেকটু ডিটেলসে জানতে হলে বাংলাদেশের এই ভিডিওটা দেখুন, এখানে পুরো ডিটেলসে আমি বলেছি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আরও ভালোভাবে বুঝতে পারো। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট তুর্কিকে নিয়ে, যেখানে তুর্কির তরফ থেকে ভারতকে পুরোপুরি ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে টার্কিশ মিডিয়াতে। রিপোর্ট অনুযায়ী তুর্কির সরকার একটা নতুন পলিসি আনতে চলেছে, যাতে ওদের কোনো ডিফেন্স কোম্পানি ভারতে হাতিয়ার রপ্তানি করতে না পারে। তুর্কির ডিফেন্স ইন্ডাস্ট্রির ডেপুটি চেয়ারম্যান মুস্তাফা মারুতের দাবি, পাকিস্তানকে সাপোর্ট দেওয়ার জন্য তুর্কির সরকার নাকি এই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ভারতের সাথে কোনো রকম ডিফেন্স ডিল করব না, এবং ভারতকে সম্পূর্ণ ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে। যদিও এটা এখনও অফিসিয়াল হয়নি, কিন্তু মজার ব্যাপার হলো তুর্কি ভারতকে ব্ল্যাকলিস্ট করার আগে ভারত কিন্তু অ্যাকচুয়ালি তুর্কিকে আনঅফিসিয়ালি ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। তুর্কির সাথে তো ভারতের একটা জাহাজ তৈরির ডিল হয়েছিল আমাদের নৌবাহিনীর জন্য, কিন্তু পাকিস্তানের আব্বুজান আমাদের এই এরদোগান চাচার কাশ্মীর প্রেম দেখে ভারত সরকার এই ডিল থেকে লাথি মেরে তুর্কিকে সরিয়ে দেয়, যাতে সরাসরি কয়েক বিলিয়ন ডলারের ডিল পুরোপুরি হাতছাড়া হয়ে যায়। আর এই অপমানকে লুকোতেই তুর্কি কী করে, এই নতুন পলিসি নিয়ে আসছে। মানে ব্যাপারটা অনেকটা এইরকম হয়ে গেল না, যে বিনা নেমন্তন্নে আপনি আর আপনার বন্ধু কারোর বাড়ি খেতে গেছে, সে আপনাকে তাড়িয়ে দিল। এখন সম্মান বাঁচাতে কিছু তো বলতে হবে, তো আপনি ঘোষণা করে দিলেন যে যেহেতু ওরা আমার বন্ধুকে তাড়িয়ে দিয়েছে, তাই আজ থেকে ওরা ডাকলেও ওদের বাড়িতে আমরা খেতেই যাব। আর এই সেম জিনিস হয়েছে তুর্কির সাথে। এখন ওদেরকে কে বোঝাবে যে ভারত তো আত্মনির্ভর হচ্ছে, তুর্কির প্রয়োজন নেই আমাদের। ভারতের দরকার আমেরিকা, ইসরায়েল আর ফ্রান্সকে, তাও আবার হাতিয়ার কেনার জন্য নয়, ওদের টেকনোলজি নেওয়ার জন্য। ফলে তুর্কির যেভাবে ইকোনমি নিচের দিকে যাচ্ছে, ন্যাটোর তরফ থেকে তো আনঅফিসিয়াল ব্যান লাগিয়ে দিয়েছে, একে তোলার জন্য এরদোগান চাচা রিকোয়েস্ট করছে। এবং পাকিস্তানের চক্করে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইকোনমিক করিডোর আইমেক থেকেও তুর্কিকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে ওদের ইকোনমি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই সব কিছুর পর কিছু না পেরে এই ধরনের কাজ করে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, মানে সাব্বাস, একেই বলে পাকিস্তানের আব্বু। একদম ছেলের মতনই বুদ্ধি হয়েছে আমাদের এই এরদোগান চাচা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।